গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। একদিকে যেমন দলটির কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে দলটির শীর্ষ নেতৃত্ব গণহত্যার দায়ে দণ্ডিত। তবে ভোটের মাঠে কিন্তু রয়েছে দলটির বড় একটি সমর্থক গোষ্ঠী। সেই গোষ্ঠীকে নিজেদের পক্ষে টানতে নানান রকমের প্রতিযোগিতায় নেমেছে প্রতিদ্বন্দ্বী দলগুলো। এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তাকক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরেফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। আজকে প্রথম আলোর প্রথম পাতায় আপনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, কি আওয়ামী লীগের ভোট কে পাবে, চলছে নীরব প্রতিযোগিতা, নানা কৌশল। তো সেই বিষয়ে যাওয়ার আগে একটু আপনার কাছে জানতে চাই যে দেশ জুড়ে এখন যে নির্বাচনী একটা আমেজ, 12 ফেব্রুয়ারি নির্বাচন, তো এখানে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না। তো আসলে তাদের এবং তাদের মিত্রদের অবস্থানটা কি, আসলে তারা এখন কি করছেন? ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের মিত্র বলতে গত ওরা 3-4টা ইলেকশনে মানে জাতীয় পার্টি, তারপর 14 দলীয় জোট নামে তারা ইলেকশন করেছে একসাথে আসন সমঝোতার মাধ্যমে। এখন পর্যন্ত আমরা জানি যে জাতীয় পার্টি তার ইলেকশনে আছে, বাকিরা 14 দলীয় জোটের অন্য যে সদস্য আছে, ওয়ার্কার্স পার্টি, তারপর জাসদ, অন্যান্য দলগুলো তাদের ওইভাবে নির্বাচনে থাকার কথা আমরা শুনি নাই বা তারা নেই। সুতরাং আওয়ামী লীগের মিত্র বা তার যে সহযোগী হিসেবে জাতীয় পার্টি এখনো পর্যন্ত মানে নির্বাচনে আছে আর কি। আর আওয়ামী লীগকে তো সরকার বলেই দিয়েছে তাকে মানে নির্বাচনে রাখা হবে না এই সামনের নির্বাচনটাতে। আমরা তো সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা একরকমের একটা প্রচারণা চালাচ্ছেন। সেই বিষয়ে আপনি আসলে আপনার প্রতিবেদন করতে গিয়ে কি পেলেন? একটা জিনিস এখানে মানে দুটো বিষয়, একটা হলো আওয়ামী লীগ নির্বাচনে নাই, তার ভোট তো ডিসফ্রেঞ্চাইজ হয় নাই, মানে আছে, না। ভোটগুলো আছে। সেই ক্ষেত্রে তারা কোন দিকে যাবে, তো একটা হতে পারে যে দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে একটা সিদ্ধান্ত দিবে যে আমরা এদিকে যাব, এরকম একটা হতে পারে। আর একটা হতে পারে যে লোকালি যে যার যার মতো করে তারা ভোটে অংশ নেবে না। তো এখনো পর্যন্ত আমরা আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত দিয়েছে এরকম শুনি নাই বা এরকম হয়েছে বলে আমাদের জানা নেই। দ্বিতীয় হলো, আপনি যদি ব্যক্তিগতভাবে যারা মানে ভোটার সমর্থক আছে তারা হয়তো প্রার্থী থেকে ঠিক করতে পারে তারা কিভাবে ভোট দিবে, সেটা একটা বিষয় হতে পারে। আপনার প্রতিবেদনে আজকে উঠে এসেছে যে বাংলাদেশের যে 4টি নির্বাচনকে আসলে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরা হয়: 1991, 96, 2001 ও 2008-এর নির্বাচন। এবং সেই নির্বাচনগুলোর যদি ভোটারদের ভোট পর্যালোচনা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে 91 সালের নির্বাচনে 30% বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ, 96 পেয়েছে 37% বেশি, 2001 সালে 40% বেশি, 2008 সালে 48% বেশি। এই যে বড় একটি ভোট ব্যাংক এবং জনসমর্থন, আসলে এই ভোট ব্যাংক যারা যার প্রতিযোগিতায় নেমেছেন তাদের আসলে কি কি বিষয় ফ্যাক্টর হিসেবে কাজ করছে? বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি, বা সবাই যে নির্বাচনগুলোকে মোটামুটি এক বাক্যে স্বীকার করে যে এই নির্বাচনগুলো মানে ভালো নির্বাচন, এই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের ভোট 30 থেকে 50-এর 50। কাছাকাছি মাঝামাঝিটাতে তারা ছিল। তো এটা এখন এখন আওয়ামী লীগের ভোট কত, এটা এটা আসলে কেউই বলতে পারবে না, বা এটা নিয়ে কেউ কারো ধারণা দেওয়ারও সুযোগ নাই। কারণ প্রথমত আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, তার শীর্ষ সব নেতারা হয় জেলে নতুবা দেশের বাইরে পলাতক অবস্থায় আছে, এবং তার সমর্থকদেরও বড় অংশ ডিসমেন্টাল হয়ে আছে। তো এই অবস্থায় কেন্দ্রীয় কোনো কমান্ড নেই তাদের। এই অবস্থায় তাদের ভোট কত সেটা একটা মানে বিরাট প্রশ্ন, তাদের ভোট কি সেটাই আছে? তাছাড়া তারা গত 3টি নির্বাচন, যে 3টে নির্বাচন আওয়ামী লীগের অধীনে হয়েছে, এই নির্বাচনগুলো খুবই মানে বিতর্কিত নির্বাচন। মানুষ মনে করে যে তারা ভোট দিতে পারে নাই, সেই ব্যাপক ক্ষেত্রে কারচুপির অভিযোগও ছিল। কারচুপির অভিযোগ ছিল। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উপর একটা মানুষের ক্ষোভ ছিল, সেই জন্যই তারা মানে ক্ষমতা ছেড়ে, আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দিয়েছে বা বা বাধ্য হয়েছে ছেড়ে দিতে। সুতরাং তাদের যে এই আমরা অতীতের নির্বাচনের যে ভোটটা, সেটাকে কতটা আছে এটা কেউ বলতে পারবে না। তবে একটা জিনিস, বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি অতীতে সুষ্ঠু যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে অনেক আসনেই অন্তত 50, 60, 70টা আসনে আমরা দেখতাম যে 1000 থেকে 2000 ভোটের ব্যবধানে মানে ডিসাইড হতো, ফলাফল নির্ধারিত হতো। সেই ক্ষেত্রে সেখানে ধরেন আওয়ামী লীগের ভোট যদি 10%, 20% যাই হোক, সেটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে এই আসনগুলোতে। এর বাইরেও অন্য অন্য আসনে ধরেন এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, যেটা সংখ্যা যাই হোক, 10-20 যাই বলেন আপনি, সেটা একটা গুরুত্বপূর্ণ একটা, কারণ একটা চাঙ্ক ভোট। এটা যদি একেবারে কেন্দ্রীয় সিদ্ধান্তের আওতায় এক করে, সেই ক্ষেত্রে এটা খুবই বড় প্রভাব ফেলবে। ফ্যাক্ট আর হিসেবে কাজ যদি করবে। বিচ্ছিন্নভাবেও কাজ করে, তাও এটা একটা বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থীর ক্ষেত্রে সেটা
ডিসাইডার হিসেবে বা ফলাফল নির্ধারণে ভূমিকা রাখতে পারে। আচ্ছা, আমি যদি একটু বলি যে এখন বর্তমানে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে প্রধান দুটো দল হচ্ছে বিএনপি এবং জামায়াতি মূলত রয়েছে। তো আসলে তারা কি কোনো কৌশল অবলম্বন করছে কিনা আপনার প্রতিবেদনে আছে, কিন্তু আপনার কাছে এটা জানতে চাই যে আসলে তারা বা এই প্রধান এই দুটি দল বর্তমানে তারা আসলে কি ধরনের কৌশল অবলম্বন করছে এই ভোটারদেরকে তাদের পক্ষে নিয়ে আসতে। একটা জিনিস দেখুন, এই আপনার কেন্দ্রীয়ভাবে যেহেতু আওয়ামী লীগের ভোটটা ঠিক করা হয় নাই যে তারা কোনো দিকে ঝুঁকে যাবে কিনা, সেই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলামী তারা নানানভাবে এই ভোটটাকে টানার চেষ্টা করতেছে। কোথাও কোথাও আপনি দেখবেন, আমরা জানি যে বাংলাদেশের সংখ্যালঘু ভোটের একটা হিসাব আছে। এই হিসাবটা আমরা বরাবরই আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ধারণা বা আলোচনা আছে যে এই ভোটটা আওয়ামী লীগকে দেয়। তো সুতরাং এই সংখ্যালঘু ভোটটা টানার জন্য আমরা দেখলাম যে এই বিএনপি এবং জামাত উভয়ই বিভিন্ন জায়গায় প্রার্থী চয়েসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মানে কৌশল করেছে। আচ্ছা, যেমন আমরা এই বিষয়টি আসবে একটু পরে, তার আগে জানতে চাই যে আসলে রাজনৈতিক দলগুলো বা বিএনপি বা জামাতের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আছে কিনা এই বিষয়ে, তারা কি বলছে বা তারা এটাকে আসলে প্রকাশ্যে আনছে কিনা। প্রকাশ্যে এরকম দেখা যাচ্ছে বিএনপির ক্ষেত্রে এই জিনিসটা একটু মানে সিরিয়াসলি তারা শুরু থেকেই বলছে যে তারা মুক্তিযুদ্ধের বিষয়টা তারা সামনে আনতেছে, তারপরে তারা এই গণতন্ত্রের বিষয়, তারপর তারা মানে বারবার বলার চেষ্টা করতেছে যে ইসলামপন্থীদের উত্থানের একটা দেখা যাচ্ছে। তা এটার অর্থ হচ্ছে তারা যে সেকুলার আওয়ামী লীগের একটা ভোট আছে যাদেরকে সেকুলার মনে করা হয়ে থাকে, বা বামপন্থী অনেক ভোট আছে সেকুলার বলা হয়ে থাকে, যে বিএনপি এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ অথবা আপনার অ্যান্টি জামায়াত যে ভোটটা আছে সেটাকে টানার জন্য তারা শুরু থেকে এই চেষ্টাটা, এই বয়ানটা, বক্তব্যটা তারা দেওয়ার চেষ্টা করেছে। তাদের নেতাদের মধ্যে ওই জিনিসটা বারবার মুক্তিযুদ্ধকে টেনে আনা, কারণ জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের প্রশ্নে একটু তারা সবসময় শেখেই থাকে। সেই জন্য বিএনপি সবসময় এই মুক্তিযুদ্ধের প্রশ্নটা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এই প্রশ্নটা সামনে আনার চেষ্টা করে, তারপরে ধর্মনিরপেক্ষতার বিষয়টা সামনে আনার চেষ্টা করে। এটা দিয়ে আসলে তারা আওয়ামী লীগ, সংখ্যালঘু এবং ধর্মনিরপেক্ষ অ্যান্টি জামায়াত ভোটটাকে তারা পাশে পেতে চায়, সেটাই তাদের একটা বয়ান তারা চালু করার চেষ্টা করেছে বিভিন্ন সময় তাদের নেতাদের বক্তৃতা। আর জামাতের পক্ষ থেকে কি বলা হচ্ছে। জামাত একটা জিনিস এখানে মানে জামাত, আমি যে জিনিসটা দেখেছি তারা সেন্ট্রালি তাদের কোনো বয়ান নেই যে আওয়ামী লীগ বা সংখ্যালঘু ভোট আনার ক্ষেত্রে তাদের সেন্ট্রালি বয়ান ওরকম আমরা দেখি না। তাদের যেই জিনিসটা দেখি আমরা লোকালাইজ তাদের বিভিন্ন ধরনের কৌশল, যেমন কোথাও কোথাও প্রার্থী ঠিক করা, কোথাও আওয়ামী লীগের সমর্থকদেরকে মানে অবৈধ, যে আমরা যদি জয়ী হই তোমাদের কোনো সমস্যা হবে না, বা 5 আগস্টের পরে তারা বিপদগ্রস্ত অনেক আওয়ামী লীগের নেতাদের পাশে, কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছে, তারা ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে, আইনি নানান সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে। এবং আমি একটা জিনিস দেখলাম যে সুনামগঞ্জে, যেখানে মানে প্রচুর মাইনরিটি ভোট আছে, ওই শিশিরমণি জামাতে ইসলামের প্রার্থী, উনি যখন নমিনেশন পেপার কিনতে যান বা সাবমিট করতে যান, তখন উনি প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদেরকে সাথে নিয়ে উনি নমিনেশন পেপারটা কিনেছেন। মানে লোকালাইজ নানান ধরনের তাদের স্থানীয়ভাবে তারা নানা ধরনের কৌশল করার চেষ্টা করতেছেন, এই যে আওয়ামী লীগের ভোটারটা বা ওই তাদের হিন্দু সমর্থকদের ভোট টানার জন্য। আনোয়ার হোসেন, আমরা দেখছি যে খুলনা 1 আসনে জামায়াত প্রার্থী হিসেবে মনোনীত করেছে উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। কিশোরগঞ্জ 3 আসনে তারা প্রার্থী হিসেবে মনোনীত করেছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক কর্নেল অশোক জিহাদ খানকে। আবার বিএনপি বাগেরহাট 1 এবং বাগেরহাট 4-এ যে কপিল কৃষ্ণ মণ্ডল এবং সোমনাথ দেকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে, এবং তারা আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন বলেও এরকম একটা বিষয় উঠে এসেছে। এবং একই সঙ্গে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম 14 আসন থেকে যাকে মনোনীত করা হয়েছে ব্যবসায়ী জসিমউদ্দিন আহমেদ, তারও আওয়ামী সংশ্লিষ্টতা বা আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচয় ছিল। তো এগুলো কি একটা ফ্যাক্টর হিসাবে কাজ করছে কিনা, কৌশল কিনা? কৌশল। আপনি দেখেন বাগেরহাটের যে আসনগুলোতে সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিএনপির নমিনেশন দেওয়া হয়েছে, ওই জায়গাগুলোতে আমরা হিসাব নিয়ে দেখেছি যে ওই আসনগুলোতে মোটামুটি 60 থেকে 70 হাজার সংখ্যালঘু ভোটার আছে, এবং তারা ওই জায়গায় প্রমিনেন্ট, এবং তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সুতরাং আওয়ামী লীগ সংখ্যালঘু এই ভোটটা টানার একটা চিন্তা থেকে তারা ওই জায়গায় প্রার্থী ঠিক করেছেন। আর যদি আপনি খুলনার বিষয়টা দেখেন, জামায়াতে ইসলামী ওই জায়গায় ওই আসনটাতে বরাবরই আওয়ামী লীগের প্রার্থী জিতেছে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়েছে যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি নির্বাচিত হয়েছেন। সুতরাং ওই জায়গায়ও একটা মানে ম্যাক্সিমাম ভোট হচ্ছে সংখ্যালঘু বা আওয়ামী লীগ সমর্থক।
সেই জন্য তারা ওই সংখ্যালঘু সম্প্রদায়, যদিও জামাতে এর আগে কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে নির্বাচনে যোগ দেয়নি বা ওদের ওই উইংও ছিল না, এখন তারা বলতেছে যে সংখ্যালঘু সম্প্রদায় উইঙ্গে আছে তাদের, এবং এইরকম একজন প্রার্থীকে তারা মানে নমিনেশন দিয়েছে শুধু ওই চিন্তা থেকে, কৌশল থেকে, মানে আওয়ামী লীগের ভোট প্লাস সংখ্যালঘু ভোট টানার জন্য। তার মানে তারা প্রকাশ্যে স্বীকার না করলে আসলে তারা একটা নীরব প্রতিযোগিতার মধ্যে আছে দলগুলোই আওয়ামী লীগের ভোটগুলোকে নিজেদের পক্ষে টানার জন্য। অলমোস্ট সবাই মানে এভাবে করতেছে, কেউ কেউ সেন্ট্রালি বয়ান দিয়ে চেষ্টা করছে, কেউ লোকালি নানানভাবে কৌশল করে চেষ্টা করছে। তবে আমি যেটা বুঝি যে আসলে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে যে ভোটটা কে পাবে। যদি কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ কোনো অবস্থান না নেয়, সেই ক্ষেত্রে কয়েকটা বিষয়, আমি 2-3টা বিষয় আপনাকে বলতে পারি যে সেগুলো ফ্যাক্টর হিসেবে কাজ করবে। এক নাম্বার, আপনি ব্যক্তিটাকে, প্রার্থীটার গ্রহণযোগ্যতা কীরকম সেটা অনেক সময় নির্ভর করবে। কখনো দেখা যাচ্ছে যে প্রার্থীটার আদর্শ কী সেটার উপর নির্ভর করবে সে তাকে ভোট দেবে কি দেবে না, সেন্ট্রালি সিদ্ধান্তের বাইরে গিয়ে। আবার এরকম আছে যে 5 আগস্টে নানান জায়গায় আওয়ামী লীগের লোকজনের উপর নানান ধরনের নির্যাতন, মামলা, তাদের ব্যবসা বাণিজ্যে হামলা, এরকম ঘটনা ঘটেছে। সুতরাং তারা চিন্তা করবে ভোটাররা কে কম তাদেরকে হয়রানি করেছে, কে কম তাদেরকে আক্রমণ করেছে, কে তাদেরকে দুঃসময়ে সহযোগিতা করেছে, এই বিষয়গুলো হয়তো ফ্যাক্টর হিসেবে কাজ করবে। তার মানে ভোটারদের ক্ষেত্রে ব্যক্তি পারসেপশনটাই বেশি ফ্যাক্টর হিসেবে, ব্যক্তি পারসেপশন এবং 5 আগস্টের পরে তাদের মানে ভূমিকা, যেসব প্রার্থীরা আছেন তাদের ভূমিকার উপর অনেকটাই ডিপেন্ড করবে। ধন্যবাদ আনোয়ার হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম আওয়ামী লীগের ভোট ব্যাংক এবং তা নিজেদের পক্ষে টানায় নীরব প্রতিযোগিতা নিয়ে। আমরা আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।